কে শুনে কার কথা? কৃতিকের স্থবির চোখ মুখ আর ভাবমূর্তি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে ওর শ্রবণ শক্তি হারিয়ে গিয়েছে। এক মনে এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে কখন যে উত্তাল প্রশান্ত মহাসাগরের সামনে এসে দাঁড়িয়েছে তার হদিস নেই অনুর। মাথার উপর গোল্ডেন গেট ব্রিজ, তাতে হাজারো মানুষের ঢল, আর তার নিচে সুবিশাল সমুদ্র তট। সেখানেই এখানেই তো প্রথমবার প্রত্যয়ের বুকে মাথা রেখেছিল অনু। কতটা প্রশান্তি আর কতটা আবেগে আপ্লুত হয়ে প্রত্যয়ের উপর নিজের ক্লান্ত শরীরে ভার ছেড়েছিল। প্রথমবার প্রত্যয়ের বুকে মাথা রেখেছিল অনু। কতটা প্রশান্তি আর কতটা আবেগে আপ্লুত হয়ে প্রত্যয়ের উপর নিজের ক্লান্ত শরীরে ভার ছেড়েছিল। প্রত্যয়ের আন্তরিকতা মাখা হাসি, মাথায় বুলানো আদুরে হাতের পরশ, রাতের আধারে একান্তে বৃষ্টির স্নান, সব কিছুই কি তাহলে মিথ্যে ছিল? প্রত্যয় তার 7 বছরের ভালোবাসা ভুলে যেতে কেবলমাত্র ওকে ইউজ করেছে, এইটাই কি সত্যি? তিনি নামক মেয়েটা কি সত্যি বলছে? অনু কি তবে শুধুই অন্য একজনের জায়গা পূরণ করেছে, ইউজ করে হয়েছে মাত্র? ইউজ শব্দটা সেই সকাল থেকে মাথার মধ্যে গেড়ে বসে আছে ওর, কিছুতেই শব্দটাকে সরানো যাচ্ছে না মাথা থেকে। ইউজ শব্দটা নিয়ে ভাবতে ভাবতেই অনুর মনে পড়ে যায় সকালের কথা। নিজের ব্যতিগ্রস্ত হৃদয়টাকে সামাল দিতে না পেরে সকালবেলা যা নয় তাই বলেছে অরুকে। নিজের ছোট্ট বোনের উপর প্রতি এরূপ জঘন্য আচরণ করে প্রত্যয়ের উপরে জমে থাকা রাগ অরুর উপরে ঢেলে এখন অনুসূচনায় বুক ফেটে কান্না আসছে অনুর। কি করেছে অরু? ঠিক আছে তো, নাকি আপার উপর অভিমান করে ভুলভাল কিছু করে বসেছে ওর ডান পিঠে বোনটা? হাজারো অজানা প্রশ্নে এসে বাড়ি খাচ্ছে অনুর মস্তিষ্কে। ও আর ভেবে সময় নষ্ট করতে পারল না। তৎক্ষণাৎ অরুর সাথে কথা বলার জন্য দ্রুতই ফোন বের করে কল লাগালো কৃতিকের নাম্বারে। কিন্তু দুঃখের বিষয়, বারবার ফোন করার পরে কেউ ফোনটা তুলছে না। কি করে তুলবে ফোনটা যে সে সকাল থেকেই মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে? এদিকে অরুকে কলে না পেয়ে শব্দ করে কাঁদতে কাঁদতে অনু বসে পড়লো বালুর আস্তরিত সাথে সাথে বেলা ভূমিতে। সন্ধ্যা রাতে রিসোর্টের সামনে বাইক থামিয়ে অরুর বাহু ধরে এক প্রকার টেনে বাইক থেকে নামালো কৃতিক। অরুর চোখ মুখে বিমর্ষ, ওর গালে 5 আঙুলের দাগ সুস্পষ্ট, মাথাটা নুয়ে রেখেছে সে কখন থেকে। কৃতিক নিষ্প্রভ চোখে অরুর দিকে ধ্যানমগ্ন হয়ে চেয়ে আছে। ওর কাছে এই ফোলা ফোলা চোখে অরুকে বরাবরই সুন্দর লাগে। আজ মনে হচ্ছে আরো একটু বেশি সুন্দর লাগছে। অরুর পরনে ছিল সুতির ঘাগরা আর ওভারসাইজ টপসের উপর বাঞ্জারা কারুকাজের কোচে লম্বা হাঁটু সম চুলগুলো ঢিলেঢালা করে হাত খোপা বাঁধা। এতক্ষণ ধরে হেলমেট পরে থাকায় খোপাটা মনে হয় আরো ঢিলে হয়ে গিয়েছে, এখনই খুলে পড়বে ভাব। দুধে আলতা রঙা মুখটা কেঁদে কেটে লাল বর্ণ ধারণ করেছে। তবে সন্ধ্যা রাতের হ্যাজাকের আলো এই লাল লাল চেহারায় বড় মায়াবী লাগছে তাকে। যে কেউ দেখেই বলবে নতুন বিয়ের ছিরি জেগেছে মেয়ের মুখে। খানিক বাদে ওদের পেছন পেছন উবার থেকে নেমে এলো এলিসা, অর্ণব ও সায়র। কারো মুখে টু শব্দ নেই ওদের। চারিদিকে বিনপতন নীরবতা। ওর চুপচাপ মাথা নুয়ে দাঁড়িয়ে আছে সে কখন থেকে, গলায় রজনীগন্ধা আর গোলাপ দিয়ে তৈরি তাজা ফুলের মালা, হাতেও একটা ঝুলানো। এটা বোধহয় কৃতিকেরটা। অরুর মলিন মুখটার দিকে তাকিয়ে এলিসা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বন্ধুর বেলাতে পড়াপড়ি ওরা একটু স্বার্থপরই হয়ে যায়, আজও তাই হয়েছে। তবে এখন অরুকে ভেতরে নিয়ে কিছু খাওয়ানো উচিত, মেয়েটা সারাদিন না খেয়ে আছে। তাই চারিদিকে নীরবতা ভেঙে এলিসা বলে হচ্ছে, তুই কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকার প্ল্যান করেছিস? যদি তাই হয় তাহলে দাঁড়িয়ে থাক, আমি আর ওরও ভেতরে গেলাম। ওরা সবাই এখনো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এলিসা অরুকে সাথে নিয়ে ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালে পেছন থেকে কৃতিক ডেকে উঠে ওদের। এলিসা শোন। এলিসা ঘাড় ঘুরিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে ওর পানে চাইল। কৃতিক একটা সাইন করা চেকের পাতা এলিসার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা অরুণ মোহরানার টাকা, ওকে দিয়ে দিস। এলিসা হাসিচোখ মাথা নাড়িয়ে চেকটা হাতে নিয়ে ভেতরে চলে যায়। ওদিকে কৃতিকের কাণ্ডে সায়র আর অর্ণব অবাকের চরম সীমানায় গিয়ে চোখাচোখি করে দুজন একই সুরে বলে উঠল, পৃথিবীতে এটাই বোধহয় প্রথম বিরল ঘটনা যেখানে স্বামী তার বউকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে মোহরানা উসুল করে দিল। ওদের কথায় ধ্যান নেই কৃতিকের। ও তো সে কখন থেকে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে অরু যাওয়ার পানে তাকিয়ে আছে। অরু চলে গিয়েছে বহুক্ষণ আগে, তবুও তাকিয়ে আছে অদূরে কোনো এক বাঙালি ক্যাফে থেকে। তখনও কানে ভেসে আসছে বেসুরো দুটো লাইন, আমার কাছে তুমি অন্যরকম
ভালোবাসি বেশি প্রকাশ করি কম। চারিদিক জনমানব শূন্য হয়ে আছে, বিস্তৃত তিমিরে ঢাকা কালো রাতে ইতি টেনে সবে সবে ভোরের আলো ফুটেছে ধরণীতে। সূর্য এখনো তার তেজস্ক্রিয়তা ছড়ায়নি পুরোপুরি, প্রকৃতিতে হিম দ্বারা শীতল পরিবেশ বিরাজমান। হাইওয়ে রাস্তার অদূর থেকে ভেসে আসছে দু একখানা কাভার্ড ভ্যানের সাই সাই আওয়াজ। রাস্তার দুপাশে স্থির মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকা সারি সারি বৈদ্যুতিক খুঁচির মাথায় বসে জোড়া জোড়া বন্য পাখিদের ঝাঁক। একের পর এক বন্য পাখিদের চোখের আড়াল করে নিভু নিভু ভোরে ফাঁকা রাস্তার মাঝ দিয়ে আপন গতিতে এগিয়ে যাচ্ছে কৃতিকের 4 চাকা ব্ল্যাক মার্সিডিজ। গন্তব্য সান ফ্রান্সিসকো ছাড়িয়ে নিজের নিজ ছোট্ট বাড়িটা। এখন অবশ্য শুধু নিজের বলা যায় না, যেহেতু ও একজনের সারা জীবনের দায়িত্ব নিয়েছে, সেহেতু কৃতিকের যা তা তো তারও বটে। এই হিম ধরা ঠান্ডার মাঝেও গাড়ির জানালার গ্লাস খুলে তাতে 2 হাত রেখে তার উপর চিবুক ঠেকে ফুপিয়ে খাচ্ছে উরু। যদিও কৃতিক কান্নাকাটি একদম পছন্দ করে না, কিন্তু তাতে আপাতত তার ওর হেলদোল নেই। জীবনটাই যেন এলোমেলো করে ছেড়ে দিয়েছে, সেখানে পছন্দ অপছন্দ দিয়ে কি আসে যায়। আর কৃতিক কি ভাবছে সেসব কথা মাথায় না ঢুকিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে গাড়িতে ওঠার পর থেকে কেঁদে ভাসাচ্ছে সে। দুঃখের ছড়াছড়ি। ওর প্যাসেঞ্জার সিটে বসা সত্ত্বেও পা দুটো তুলে রেখেছে সিটের উপর। ও আরাম করে বসে আছে দেখে কৃতিক বুঝেও শুনেও গাড়ি ড্রাইভ করছে আপাতত, যাতে অরুর কোথাও না লাগে। অরুর বাঁধনহারা রেশমের মতো লম্বা সিল্কি চুলগুলো ক্রমাগত উড়ে এসে আছড়ে পড়ছে কৃতিকের চোখে মুখে। মাঝে মধ্যে ড্রাইভ করতেও অসুবিধা হচ্ছে খুব, তবু কৃতিক কোনো কিছু পরোয়া করছে না, কারণ ওর কাছে এই চুলের মিষ্টি গন্ধটা হৃদয় জুড়িয়ে দেওয়ার মতোই প্রশান্তিদায়ক। দরকার পড়লে 1 ঘন্টা রাস্তা 2 ঘন্টা অতিক্রম করবে, তবুও নিজের শরীর থেকে অরুর চুল ছড়াবে না। কিন্তু অরু তো সে ভোর রাত থেকে বাইরে মুখ দিয়েই বসে আছে। বাইরে হিম ধরা পুরো ঠান্ডাটা ওর চোখে মুখে এসে হামলে পড়েছে। এরকম ঠান্ডার মধ্যে বাইরের মুখ দিয়ে আরও কিছুক্ষণ বসে থাকলে বাড়িতে যেতে যেতে অরুর নিউমোনিয়া হয়ে যাবে নিশ্চিত। তাই কৃতিক এবার এক হাত ড্রাইভ করতে করতে অন্য হাত দিয়ে জানালার কাজটা তুলে দিল। জানালার কাজ টেনে দেওয়াতে একটু পিছিয়ে বসেছে অরু, তবুও কান্না থামায়নি। চোখ দিয়ে তার এখনো গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে। অরুকে এখনো কাঁদতে দেখে সামনে ফোকাস করে বিরক্ত ভঙ্গিতে কথা ছড়ে কৃতিক। কাঁদছিস কেন এভাবে? মেরেছি তোকে? কৃতিকের কথার পেছনে অরু মৌনতা পালন করে, শুধু মনে মনে বলে, এর থেকে মরলে বেশি ভালো হতো। একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেই কখন থেকে চুপ হয়ে আছে অরু। আদৌ উত্তর দেবে বলে মনে হচ্ছে না। গতকাল থেকে মুখে কুলদু পেটে বসে আছে মেয়েটা। কৃতিক জানে কাকে কিভাবে কথা বলাতে হয়, তাই ও খানিকটা কৌশল পন্থা অবলম্বনই করল। হুট করে মাঝ রাস্তায় গাড়ির ব্রেক কষল। এভাবে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়াতে অরু হকচকিয়ে বাইরে তাকিয়ে বলল, এসে গেছি। কথাটা বলে বাইরে তাকিয়ে যেই দেখলো এটা তো মাঝ রাস্তা, তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে কৃতিকের পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে অরু। ওর চাহনিকে পাত্তা না দিয়ে গাড়ির ড্রয়ার থেকে একটা রূপোর নুপুর বের করে সেটাকে চোখের সামনে ধরে কৃতিক। সুথলা, এটা তোর? কৃতিকের প্রশ্নে অরু হ্যাঁ সূচক মাথা নাড়ায়। চাই এটা? এবারও অরু উপর নিচ মাথা নাড়ি হ্যাঁ বলল। তাহলে গাড়ি থেকে নাম। কৃতিকের শেষবারের কথা অরুর চোখ কপালে তুলে বলল, নামবো মানে? এই অচেনা রাস্তায় আপনি আমায় নামিয়ে দিয়ে যাবেন? ইডিয়েট। অস্পষ্ট কথাটা বলে কৃতিক নিজেই গাড়ি থেকে নেমে গেল। অরু কৃতিকের যাওয়ার পানে চোখ রেখে বুঝলো এটা একটা পেট্রোল পাম্প। তার পাশে ছোটোখাটো একটা মার্ট, হয়তো প্রয়োজনীয় কিছু কিনতে গিয়েছে সে। খানিকক্ষণ বাদে একটা মিনারেল ওয়াটারের বোতল হাতে নিয়ে ফিরে এলো কৃতিক। অতঃপর গাড়িতে বসে সেটা অরুর দিকে এগিয়ে দিয়ে বলল, বাইরে গিয়ে চোখ মুখ ধুয়ে আয়, তোকে পেতনির মতো দেখাচ্ছে। আমি রীতিমতো ভয় পাচ্ছি। কৃতিকের কথাটা অরুর মোটেও পছন্দ না হলেও এই মুহূর্তে চোখে মুখে আদতেও একটু পানি ছেটানো প্রয়োজন। তাই গাইগুই না করে লম্বা চুলগুলোকে হাত খোপা বেঁধে গাড়ি থেকে বেরিয়ে গেল অরু। চোখে মুখে ইচ্ছে মতো পানি ঝাপড়া দিয়ে নাক টেনে নিজেকে একটু স্বাভাবিক বানিয়ে পুনরায় গাড়িতে ফিরে এলো অরু। গাড়িতে বসতেই ওর দিকে টিস্যু এগিয়ে দিল কৃতিক। অরু টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, এবার তো দিন, নুপুরটা আমার ছোটবেলার স্মৃতি।
নুপুরটা নিয়ে যাওয়া কি খুব দরকার? পরে নিলে হয় না? কৃতিকের কথায় অরু আচমকা দৃষ্টিপাত করলো ওর চোখের দিকে, মনে মনে বলল, আশ্চর্য, আমার নুপুর দিয়ে ওনার কাজটা কি? অরুর ভাবনার ছেদ ঘটে এক টানে ওর পা দুটো নিজের উরুর উপর তুলে নিল কৃতিক। এভাবে পা তুলে ফেলে আকস্মাৎ পেছনে ঝুঁকে গেল অরু। পুরো গাড়ি জুড়ে তখনও পিনপত নীরবতা বিরাজমান, যার দরুন অরুর তীব্র শ্বাস প্রশ্বাস আর হঠাৎ বেড়ে যাওয়া হৃদস্পন্দনের আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছে কৃতিক। অরুর এহেন পরিস্থিতিকে গ্রাহ্য না করে আলতো হাতে ওর পায়ে নুপুর পরানো শুরু করে সে নিজ পায়ে কৃতিকের হাতের নরম স্পর্শ অনুভব হতে ছোট কামড়ে ফুপিয়ে কেঁদে ওঠে ওরও। নিজের এলোমেলো অজানা অনুভূতিতে বিরক্ত ও যা সম্ভব নয় তাই সম্ভব করে ছেড়েছে কৃতিক, কিন্তু অরুকেই কেন বা বলির পাঠা বানিয়ে এইরকম একটা অস্বাভাবিক সম্পর্কে জড়ালো সে? কেন অরুর সাথে সাথে নিজের জীবনটাকেও অগ্রহণযোগ্য সম্পর্কের মাঝে ঠেলে দিল? কি চাইছে কৃতিক? এভাবে অরুর জীবনটা নষ্ট করে কোন ভুলের প্রতিশোধ নিল সে? একটা দুটো নয়, অরুর মনে হাজারো দানা বাঁধা প্রশ্নের ছড়াছড়ি, কিন্তু কে দেবে এত প্রশ্নের উত্তর? কৃতিক তো উত্তর দেওয়ার মতো ছেলেই নয়, অরুর প্রশ্নের তো মোটেই নয়। অথচ এখন এই মুহূর্তেও কি সুন্দর করে মনোযোগ দিয়ে অরুর পায়ে নুপুর পড়াচ্ছে সে। দেখে মনে হচ্ছে এর চেয়ে প্রয়োজনীয় আর সূক্ষ্ম কাজ কোনোদিন করেনি কৃতিক। অরু তখন থেকে হিজিবিজি চিন্তায় বিভোর হয়ে আছে, চারিপাশে ওর খেয়ালিনি মোচেও। কৃতিক নিজের হাতের কাজটা শেষ করে এক পলক ভাবুক অরুর চোখের দিকে তাকালো, অতঃপর নিজের হাতের বাঁধনটা আরও শক্ত করে ওর পায়ে আকস্মাৎ হ্যাচকা টান মেরে অরুকে নিজের কাছে টেনে নিয়ে এলো। আচমকা পায়ে টান দেওয়াতে সুতির ঘাগরাটা অনেকটা উপরে উঠে গিয়ে মোমের মতো সুন্দর পা দুটো দৃশ্যমান হয়ে উঠেছে কৃতিকের চোখের সামনে। কৃতিক শুষ্ক ঠোক গেলে সেদিকে একবার পরক করে চোখ ঘুরিয়ে ওর অশ্রুসিক্ত নয়নে চোখ রাখলো। তারপর আরেকটু কাছে এগিয়ে গিয়ে নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ওর চোখে জলটুকু মুছিয়ে দিতে দিতে মাদকতায় নিবিষ্ট চাহনি নিক্ষেপ করে দুঠোঁট নাড়ি হাসকি স্বরে বলল, বউ। কৃতিক খুব আস্তে করে শব্দটা উচ্চারণ করলেও অরুর শ্রবণেন্দ্রিয়তে তা স্পষ্টভাবে পৌঁছেছে। কথাটা শোনা মাত্র অজানা শিহরণে শরীর ছেয়ে গেল অরুর। কাটা দিয়ে উঠল শরীরের প্রত্যেকটি লোমকূপ, অজান্তে তলপেটের মাঝে ডানা ঝাপটাতে শুরু করে দিল অসংখ্য প্রজাপতির দল। ইস কি অস্বস্তিদায়ক অনুভূতি! অরুর কেমন কেমন যেন লাগছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে মুহূর্তে। কৃতিক এখনো একইভাবে তাকিয়ে আছে। অরু আমতামতা করে আমতামতা স্বরে বলে উঠল, আমি পানি পান করব। অরুর কথা কৃতিকের ঘোর কেটে যায়। ও মুহূর্তেই অরুর থেকে দূরত্ব বাড়িয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। ড্রাইভ করতে করতে মনে মনে কৃতিক ভাবছে, যাক, কান্নাকাটি তো অন্তত থেমেছে। ওদিকে অরু এক নিঃশ্বাসে ঠকঠক করে পানি পান করে পুরো বোতল খালি করে ফেলেছে। তবুও কোনো কিছুর তৃষ্ণার্তে হাসপাস করছে ভেতরটা। কি অদ্ভুতই অনুভূতি! কৃতিককে জাদু জানে। অনু ফ্রন্ট ইয়ার্ডে দাঁড়িয়েছিল। অনুকে দেখা মাত্রই ফ্রেঞ্চ গেট ছেলে ভেতরে প্রবেশ করে দৌড়ে গিয়ে অনুর গলা জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠছে। অনু জানে অরুর এমন কান্নার কারণ ও নিজেই, তাই নিজের কাছে বড্ড অনুতপ্ত অনু। অরুর এমন হৃদয় নিংড়ানো কান্নার গতিবেগ অনু আরও নিজেকে সামনে রাখতে পারলো না, বোনকে দুহাতে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠছে অনু। বলে, আপার উপর অভিমান করে এভাবে কাঁদিস না সোনা, আপা খুব সরি, আর কখনো তোকে এভাবে বকবো না, আমার ঘাট হয়েছে। অনুর কথায় ক্রন্দনরত অরু এদিক সেদিক নাসূচক মাথা নাড়ায়। অরুর ভাবভঙ্গিমার অনুর বোধগম্য হয়নি, তাই অনু পুনরায় নরম সুরে বলল, বলছি তো আর কখনো বকবো না এভাবে, এসেছিস থেকে কেঁদেই যাচ্ছিস। কি হয়েছে? কৃতিক ভাইয়া কিছু বলেছে? দেখি আমার দিকে তাকা। অরুর গাল দুটো আজালা করে ধরে, মুখোমুখি দাঁড় করে অনু আবারও শুধোয়। কৃতিক ভাইয়া কিছু বলেছে? অনুর প্রশ্নে অরু পেছনে দৃষ্টি নিক্ষেপ করে, তাকিয়ে দেখে কৃতিক নেই, হয়তো ভেতরে চলে গিয়েছে অনেক আগে। তারপর পুনরায় অনুর দিকে তাকিয়ে নাসূচক মাথা নাড়িয়ে নাক টেনে অরু বলে, কেউ কিচ্ছু বলেনি। অনু নিশ্চিত হয়ে অরুর দু চোখ মুছিয়ে দিতে দিতে বলল, মায়ের অপারেশন হয়ে গিয়েছে, এখন আইসিইউতে আছে। 2-1 দিনে হয়তো চোখ খুলবে মা, তারপর আমরা মায়ের সাথে কথা বলতে পারবো। মাকে নিয়ে দেশেও ফিরে যাব, আর দুঃখ নেই।
এত বড় একটা খুশির খবরেও কেন যেন খুশি হতে পারলো না অরু। কি করে পারবে? গতকাল রাতে নিজের সবটা সৎ ভাইয়ের নামে লিখে দিয়ে এসেছে। এসব কথা জানাজানি হলে মা আপা কেউই ওকে মেনে নিবে না, ভালোবাসবে না, উল্টো নোংরা বলে আখ্যায়িত করবে। এতগুলো দিন পরে একটুখানি খুশির মুখ দেখেছিল ওর পরিবারটা, অথচ অরু সবার আড়ালেই সেটাই ধূলিসাৎ করে মাটিতে মিশিয়ে এসেছে। কৃতিক কেন করলো এমনটা নিজের ভাবনার মাঝে অরু তৎক্ষণাৎ মনে মনে ঠিক করে নিয়েছে। কৃতিককে ও প্রশ্ন করবেই করবে, তাতে যা খারাপ হওয়ার হোক। তাছাড়া কৃতিক তো ওর সাথে খারাপ কোনো কিছু করার বাদ রাখেনি, তাহলে এত ভয় কিসের? অরুর অজ্ঞাত ভ্রমকে ভাঙিয়ে দিয়ে ফ্রেঞ্চ গেট ছেলে আগমন ঘটে প্রত্যেকে দেখে অরু এক নজর অনুর মুখের দিকে তাকিয়ে দ্রুত হেঁটে বাসার ভিতরে চলে যায়। অরু চলে গেল, অনু নিজেও পা বাড়ে ভেতরে যাওয়ার উদ্দেশ্যে। এই মুহূর্তে প্রত্যয়ের সাথে কথা বলা তো দূরে থাক, ওর মুখটাও দেখতে ইচ্ছে করছে না অনুর। কিন্তু পেছনে ঘুরে কয়েক কদম পা বাড়াতেই প্রত্যয়কে টেনে ব্যাক ইয়ার্ডে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। প্রত্যয়ের এমন কাণ্ডে অনু রেগে বেগে ছাজিয়ে বলে উঠছে, কি অসভ্যতা শুরু করেছেন? বাড়িতে কৃতিক ভাইয়া আছে। প্রত্যয় ওর মুখটা শক্ত হাতে চেপে ধরে বলল, এই জন্যই তো বলেছি আস্তে কথা বলো। অনু ওর হাতে ঝটকা মেরে সরিয়ে দিয়ে বলল, কি চাই আপনার? আমাকে ইউজ করে স্বাদ মেটেনি নাকি তিন্নির সাথে আজ দেখা হয়নি তাই রিপ্লেসমেন্ট হিসেবে আমার কাছে এসেছেন? প্রত্যেক চটে আছে খুব, মেয়েটা তেজের সাথে কিছুতে পেরে ওঠে না সে। কিন্তু এই মুহূর্তে অনুর ব্লেডের মতো ধারালো কথার আঘাতে রক্তাক্ত হয়ে যাচ্ছে হৃদয়টা। সেই সাথে মস্তিষ্ক হয়ে উঠেছে হৃদয়ের জ্ঞান শূন্য। প্রত্যয় নিজেকে সামনে রাখতে না পেরে চড়াত করেই তুঙ্গে উঠে যাওয়া মেজাজে বহিঃপ্রকাশ ঘটালো তৎক্ষণাৎ। অনুর হাত দুটো মাথার উপর তুলে দেয়ালের সাথে চেপে ধরে ওর গলার কাছে মুখ নিয়ে যত চেপে সত্যই বলে, কথা না শুনলে জানে মেরে ফেলবো। গত দুদিন ধরে কুকুরের মতো পেছনে পড়ে আছি, কিছু একটা এক্সপ্লেন করতে চাচ্ছি। একবার সুযোগ দিয়েছো আমায়, এত তেজ কেন তোমার? প্রত্যয়ের এই প্রথমবার অনুকে তুমি করে অধিকার খাটিয়ে কথা বলো। প্রত্যয়ের মুখে তুমি আওয়াজটা যে এতটা মধুর তা অজানা ছিল অনুর। প্রত্যয়ের মুখে তুমি শুনে হতবাক হয়ে ওর চশমার আড়ে ধূসর চোখ জোড়ার দিকে বিনা বাক্যে তাকে আছে অনু। একটুখানি থেমে প্রত্যয় পুনরায় কঠিন সুরে পড়ল, ইউজ করা কাকে বলে সেটা কি আদৌ বোঝো তুমি, নাকি না বুঝে যাকে তাকে গিয়ে এসব বলো? অনু এবারও পুরোপুরি নিশ্চুপ ও ধ্যানমগ্ন হয়ে চেয়ে আছে প্রত্যয়ের চোখে। অনুকে তখন থেকে এভাবে অবাক নয়নে চেয়ে থাকতে দেখে রাগী আওয়াজটা মুহূর্তেই নিচু হয়ে গেল প্রত্যয়। চোখ দুটোতে হিংস্রতার জ্বলন্ত আঙ্গার দপ করে নিভে গিয়ে তাতে জড়ো হলো একরাশ মুগ্ধতা। এলোমেলো অনুভূতিগুলো উথাল পাতাল ঢেউ তুলে আশ্রে পড়ছে মনের তটে। অনু এতটা কাছে দাঁড়িয়ে আছে, এতটা কাছে যে ওর তপ্ত নিঃশ্বাসগুলো প্রত্যয়ের মুখমণ্ডলে ছড়িয়ে পড়ছে বারে বারে। এবার আর কোনো কথা নয়, অনু নিষ্প্রভ চোখে এক পলক চোখ রেখে প্রত্যয় নিজের খেই হারিয়ে ফেলল। মুহূর্তেই নিজের উষ্ঠাগত করে নিল অনুর তিত্তির করে কাঁপতে থাকা অধৈর্য যুগল। অনুর ঠোঁটের ছোঁয়ায় হঠাৎ করেই যেন উন্মাদনা ছড়িয়ে পড়ল প্রত্যয়ের শরীর রন্ধ্রে রন্ধ্রে। অনুর দিক থেকে কোনোরূপ বাধা না আসাতে পরম আবেশে চোখ দুটো বন্ধ করে গেল আপনা আপনি। পরম আবেশে চোখ দুটো বন্ধ হয়ে গেল আপনা আপনি। এদিকে প্রত্যয় নরম ঠোঁটের স্পর্শে অনুর জান যায় যা অবস্থা। খানিকক্ষণ চোখ বন্ধ রেখে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও পরক্ষণে দু হাত দিয়ে প্রত্যয়কে ঠেলে সরিয়ে দিতে তড়িৎ গতিতে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো অনু। অনুর ধাক্কায় প্রত্যয় নিজের সবিত ফিরে পেয়ে নিজের কর্মকাণ্ডের জন্য লজ্জিত হয়ে নরম সুরে পড়ল, আম সরি, আসলে। অনু ওকে মাঝপথে থামিয়ে দিয়ে না ঘুরি জবাব দিল, সরি বলতে হবে না, আপনি যান এখন। আমি তোমার সাথে কথা বলতে চাই অনু, একান্তে। আমায় কি একটুখানি সময় দেওয়া যায় না? অনু এবার ঘুরে দাঁড়িয়ে প্রত্যয়ের মুখোমুখি সুথল। প্রত্যয় সাহেব, আপনি শুধু আমার, তাই তো? প্রত্যয় সেদিনের মতোই কণ্ঠে দৃঢ়তা টেনে বলল, 100%। আগামীকাল বিকেলে সি বিচে অপেক্ষা করব। অনুর এইটুকু আশকারা পেয়ে প্রত্যয় যেন চাঁদ হাতে পেয়েছে।
খুশির ঝিলিক ফুটে উঠে ওর চোখে মুখে। প্রত্যেকে এভাবে নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসতে দেখে অনু ভেতরে যেতে যেতে ঘাড় ঘুরিয়ে আবারও পেছনে তাকিয়ে বলল, আর হ্যাঁ, বাবুল টি আনতে ভুলবেন না যেন। প্রত্যয় নরম হাসি এতক্ষণে পুরো ঠোঁট জুড়ে প্রসারিত হলো। ও পেছন থেকে হাঁক পেরে বলল, যথা আজ্ঞা মহারানী। মাঝরাতে ফেরি লাইটের নিভু নিভু আলো আর সুইমিং পুলের নীলচে পানির কলকলানি মিলেমিশে পুরো ছাদ বারান্দা জুড়ে ম্যাজিক্যাল আলো ছায়া তৈরি করেছে। মাথার উপর খোলা আকাশ, আকাশে রূপলি থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। কখনো কখনো সেই চাঁদ ঢেকে যাচ্ছে পেঁজা তুলোর মতো উড়ো মেঘে, আবার কখনো তির্যক রূপলি আলো ছড়াচ্ছে পুরো ভুবন জুড়ে। চাঁদের দিকে নিকোটিনের ধোঁয়া ছাড়তে ছাড়তে সেটাই তখন থেকে বেশ আগ্রহ নিয়ে পরখ করছে কৃতিক। রাত প্রায় 2:35, তাও চোখের পাতায় ঘুম আসার নাম নেই। তাই তো রুম থেকে বেরিয়ে ছাদ বারান্দায় এসে সিগারেট ধরিয়েছে সে। সিগারেটের কুণ্ডলি পাকানো ধোয়ার সাথে সাথে উড়িয়ে দিচ্ছে নিজের মনে জমানো অজস্র অযাচিত ভাবনাগুলোকে। অবশ্য এখন আর ভেবে লাভটাই বা কি? অরু তো সারা জীবনের জন্য অরু নামটা ভাবতে যতটা দেরি হলো, অরু সেখানে উপস্থিত হতে ততটাও দেরি হলো না। নিশুতি রাতে কারো নিষিদ্ধ পায়ের আওয়াজ পেয়ে কৃতিক পেছনে ঘুরে দেখলো অরু দাঁড়িয়ে আছে। পরনে খয়েরি রঙের সুতির চুড়িদার, লম্বা চুলগুলো দিয়ে চুপচাপ করে পানি ঝরে শরীর ভিজে যাচ্ছে। তাতেও হেলদোল নেই অরুর। চোখে মুখে চরম বিতৃষ্ণার ছাপে স্পষ্ট। হাত পায়ে ফর্সা ত্বকগুলো ফ্যাকাশে হয়ে কুঁচকে আছে, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে পানিতে ভিজেছে। অরুর এমন উদ্ভ্রান্তের মতো মুখশ্রী দেখে কৃতিক ফ্রু কুচকে শুধালো, এত রাতে শাওয়ার কেন নিয়েছিস? কি প্রয়োজনে? অরু জবাব দেয় না, চুপচাপ গিয়ে দাঁড়া কৃতিকের মুখোমুখি হয়ে। কৃতিকের পরনে কালো হুডি আর ওভারসাইজ ডেনিম। অরু নিষ্প্রভ চোখে কৃতিকের কালো কুচকুচে হুডিটার দিকে চেয়ে আছে চুপচাপ। ওর কর্মকাণ্ড দেখে কৃতিক বিরক্ত ভঙ্গিতে বলল, এত রাতে না ঘুমিয়ে এখানে কি আমার সাথে ঘুমাবি? ঘুমালে চল, আমিও একটু আরাম করে ঘুমাই। কৃতিকের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 2 হাত দিয়ে ওর পেশিবল বুকের উপর ধাক্কা দিয়ে অরু কাঁদতে কাঁদতে বলল, কেন করলেন এটা? কি দোষ করেছি আমি? কোন দোষের শাস্তি স্বরূপ আমার জীবনটা এভাবে তছনছ করে দিলেন আপনি? বলুন, কেন? কি হলো বলুন? একবার, দুবার, তিনবার যখন কৃতিকের বুকের উপর অরু ধাক্কা দিতে যাবে তখনই ওর 2 হাত শক্ত করে চেপে ধরে কৃতিক। চেহারায় গাম্ভীর্য টেনে এনে কঠিন সুরে বলে, যা করেছি খুব ভেবে চিনতে ঠান্ডা মাথায় করেছি। এবার এটা যত তাড়াতাড়ি মেনে নিবি ততই তোর জন্য মঙ্গল। কৃতিকের কথা অরু ঝাঁঝিয়ে উঠে বলল, আপনি কি পাগল? আপনার বাবা জামশেদ জায়ান চৌধুরী আমার মায়ের প্রয়াত স্বামী। সেই হিসেবে আপনি আমার সৎ ভাই। কিভাবে ভুলে গেলেন এটা? অরুর কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কৃতিক টান মেরে এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে অন্য হাতে শক্ত করে ওর গা দুটো চেপে ধরে বলল, খবরদার নিজেকে আমার বোন বলবি না, একদম মেরে ফেলবো। তুই আমার বিয়ে করা বউ, তোর সব কিছু আমার। তোর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এভরিথিং ইজ বিলংস টু মি। তীব্র রাগে কাঁপতে কাঁপতে কতটুকু শেষ করে অরুকে ধাক্কা মেরে সরিয়ে দেয় কৃতিক। কৃতিক ছাড়তেই অরু কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। তারপর হেঁচকি তুলে অস্পষ্ট সুরে বলল, সমাজ কোনোদিনও এই বিয়েকে স্বীকৃতি দেবে না, উল্টো আমাকে নোংরা বলে ধিক্কার দেবে। তখন নিশ্চয়ই খুশি হবেন আপনি। কৃতিক হাঁটু গেড়ে ওর মুখোমুখি হয়ে বসলো, বলল, আমি সমাজ মানি না, আর যে সমাজ আমার বউয়ের দিকে আঙুল তুলে কথা বলবে আমি সেই সমাজই ধ্বংস করে দেব। আই রিপিট, ধ্বংস করে দেব। কৃতিকের কথা শুনে ওর চোখে চোখ রাখলো অরু। চোখ তো নয়, যেন জ্বলন্ত আগ্নেয়গিরির দাবানল। যে তাকাবে সে ভস্ম হয়ে যাবে। অথচ ফর্সা পুরুষ হলে তীক্ষ্ণ চোয়াল জোড়া মুখশ্রীতে কতটা সুন্দর, সুদর্শন। এক মুহূর্তে জন্য ওরও মনে হলো এই অসম্ভব সুদর্শন মানুষটা ও স্বামী। হুট করে কেমন কৃতিককে অন্য নজরে আবিষ্কার করছে ওরও। কয়েক মুহূর্তের জন্য নিজেকে বসিয়ে দিল কৃতিকের বাম পাশে তার পত্নী রূপে। পরবর্তীতেই অন্য মনটা লাফিয়ে উঠে বলল, না না না, এটা কি করে সম্ভব? এমন একটা রাগী বদমেজাজি বেপরোয়া লোকের সাথে সারা জীবন কাটানো অসম্ভব। কারণ আর যাই হোক সারা জীবন কৃতিকের হাতে মার খাওয়ার কোনো ইচ্ছে নেই ওর। কি হলো?
হঠাৎ করেই কৃতিকের কথা ধ্যান ভাঙে অরুর। বেরিয়ে আসে নিজের দিবা স্বপ্ন থেকে, ছোট্ট করে জবাব দেয়, কিছু না। কৃতিক ওর ভেজা চুলে হাত বুলিয়ে দিয়ে আশ্বস্ত করে পুনরায় বলল, অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়। চিন্তা নেই, পুরো দুনিয়া আমি দুহাতে সামলে নেব। তোর গায়ে কলঙ্কের আঁচও আসতে দেব না, এটুকু ভরসা রাখতেই পারিস। হার্টবিট। কৃতিকে শেষ করতে অরু চকিতে মাথা তুলল, বলল, কি বলেছি তুই আমার হার্টবিট। আ অরু কিছু বলবে তার আগে ওর দিকে চোখ পাকে কৃতিক বলল, আর একটা প্রশ্ন করবি না, তাহলে মায়ের খাবি। অপারক অরু আর কি বা করবে। মারে বা চুপচাপ পা বাড়ায় নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে। কৃতিক অরুর যাওয়ার পানে তাকে দ্বিতীয়বার বিড়বিড়ায়। হার্টবিট। নির্ঝঞ্ঝট বিদ্যাপীঠ, সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটি। সান ফ্রান্সিসকোর মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং নামকরা হওয়াতে এই ভার্সিটিতে ফরেন শিক্ষার্থীদের অভাব নেই, সেই সাথে সাথে ফরেনার প্রফেসরদেরও। তবে আজ ভার্সিটি ক্যাম্পাসে খুব একটা শিক্ষার্থীদের আনাগোনা নেই। এর কারণ শীতের শেষ ভাগ চলছে, যার দরুন সবাই সি বিচ, জঙ্গল, পাহাড় এথায় সেথায় ক্যাম্পিংয়ে গিয়েছে। এখানকার শিক্ষার্থীরা বইয়ের পাতায় নয়, হাতে কলমে কিংবা পর্যবেক্ষণ করেও অনেক কিছু শেখে। সারা বছর তাদের ক্লাসরুমের বাইরেও অনেক কার্যক্রম থাকে। অরু বিগত কয়েক মাস অনেক কিছু শিখেছে, অনেক কিছু লক্ষ্য করেছে, ভালো মন্দ দুটোই। আমেরিকার সংস্কৃতির মধ্যে এমন অনেক কিছু আছে যা শুনলে বা দেখলে গা ঘিনঘিন করে ওঠে। তার মধ্যে নিখিল ভাইয়ের রিলেশনশিপ অন্যতম। এখনও কৃতিকের বলা কথাগুলো মনে পড়লে নাক শিকোয় উঠে যাচ্ছে ওর। ভার্সিটির গেট পেরিয়ে নরম সবুজ ঘাসগুলোকে পায়ে মারাতে মারাতে হিজিবিজি ভাবনায় বিভোর হয়ে আছে ওরও। ওর পরনে চিকন কারির সফেদ রঙের লং কুর্তি আর লেগিংস। কুর্তির উপরে এটে আছে লেডিস ডেনিম জ্যাকেট। লম্বা চুলগুলো পনিটেল করে গার্ডার দিয়ে বাঁধা। ধীরগতিতে হাঁটার জন্য মাথাটাও নিচু হয়ে আছে। সে কখন থেকে, ওই জন্যই তো শানি যে কখন থেকে ওর সাথে সাথে হাঁটছে, ওরও তাতে হদিস নেই। এতক্ষণ ধরে পাশে পাশে হাঁটার পরও মেয়েটা এবার মাথা তুলে তাকালো না অবধি একবার। কি এমন ভাবছি ও? মনে মনে বিরক্ত হয়ে সোজা গিয়ে ওর সামনে দাঁড়িয়ে খানিকটা গাল ফুলিয়ে শানি জানালো, কি এমন ভাবছো বলো তো? সে তখন থেকে তোমার সাথে সাথে হাঁটছি, খেয়ালই করছো না? ওর চট করে ভ্রম থেকে বেরিয়ে মাথা তুলে বলল, আরে সায়নী যে, কেমন আছো বলো? এতক্ষণে জিজ্ঞেস করার সময় হলো? সরি, একটু বেখেয়ালে ছিলাম। শানি এবার বুঝতে পারার মতো হ্যাঁ সূচক মাথা দুলিয়ে বলল, ইটস ওকে, কিন্তু তুমি এতদিন কই ছিলে? কতদিন ক্যাম্পাসে আসো না বলো তো? শানির কথায় ওরু মনে পড়ে যায় সেই নিখিল ভাই সত্যি জানার পর থেকে আর ভার্সিটির গেট মারায়নি ও। তারপর আরও কত কি না ঘটে গেল, জীবনটা এখন এলোমেলো। আবার কি ভাবতে বসলে? অরু না সূচক মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল, কিছু না। শানি এবার হাসি দ্বারা ছোট প্রসারিত করে বলল, এই অরু, জেকে স্যারের কি খবর? অরু ছোট উল্টে বলল, ওনার কথা আমি কি করে জানবো? ওনাকে গিয়েই বরং জিজ্ঞেস করো। শানি এবার ফ্রিকুয়েন্সিতে করে বলল, তুমি ওনার স্টেপ সিস্টার, তুমি জানবে না তো কে জানবে? ঢং। শানির কথায় অরু কিঞ্চিত ছোট বাকি হাসলো। পরক্ষণে শায়নি আবারও শুধল, বলো না একটু, এতদিন স্যার ভার্সিটিতে কেন আসেনি? আমি যতদূর জানি উনি ব্যাংকক গিয়েছিলেন। অরুর উত্তর শুনে শায়নি বেশ খুশি হয়ে যায়। খুশি হয়ে অরুর হাত জড়িয়ে ধরে বলে, এই না হলে আমার ননদিনী, তুমি জানো জেকে স্যারকে আমি অনেক পছন্দ করি, কিন্তু বলার সাহস হয়ে ওঠে না। শুনেছি ব্যক্তি জীবনে উনি অনেক বেশি রাগী, আসলে কি তাই? শায়নির কথার বিপরীতে অরু কিছু বলতে যাবে তার আগে ওর চোখ আটকে যায় ক্যাম্পাসের অন্য পাশে পুল সাইডে কিছু মানুষের ভিড়ের মাঝে। সেখানে নিখিল ভাইও উপস্থিত। তারা সবাই কোনো কিছু একটা নিয়ে বেশ উল্লাসে মেতে আছে। কি নিয়ে, কিন্তু কি নিয়ে? অগত্যা শায়নির দিকে তাকিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে অরু। আচ্ছা সায়নী, ওখানে কি হচ্ছে? শায়নি অরুর দৃষ্টিপাত অনুসরণ করে সেদিকে একবার তাকিয়ে বলল, সায়েন্টিস্ট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশি নিখিল ভাই ওদের গ্রুপের টিম লিডার হয়েছে, সেটারই সেলিব্রেশন করছে বন্ধু বান্ধবদের নিয়ে। ও আচ্ছা। অরুর কথা আর মাথায় শায়নি অবিশ্বাসের সুরে বলে, হি ইজ এ ভেরি ট্যালেন্টেড গাই। কত অল্প বয়সেই কেমন টিম লিডার হয়ে গেল।
তার উপর দুইটা সুন্দরী গার্লফ্রেন্ড, সব দিক থেকে সোনায় সোহাগা। আহা, ওরও মুখভঙ্গিমা বিরক্তির ছাপ টেনে বলল। একজন মানুষের আবার দুইটা গার্লফ্রেন্ড হয় কেমন করে? শান কুটকুটি হেসে বলল। হয় হয়, আমেরিকাতে সব হয়, চাইলে তুমিও। সানির কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই পেছন থেকে ডেকে ওঠে কেউ। অরোরা,